নমস্কার। প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ স্বাস্থ্য বিষয়ক টক শোতে। স্বাস্থ্য আলোচনায় আজ আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, অর্থাৎ পাকতন্ত্রের রোগ এবং তার প্রতিকার কিভাবে আমরা তা থেকে বেরিয়ে আসব, অবশ্যই খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কতটা প্রভাব। বর্তমানে আমরা আলোচনা করব ফ্যাটি লিভার নিয়ে। বিশেষ করে 8 থেকে 80 প্রত্যেকেরই এই ফ্যাটি লিভারের সমস্যা আমরা দেখতে পাই এবং ঘরে ঘরে এখন যেন একটা নিত্য নৈমিত্তিক রোগে পরিণত হয়েছে এই ফ্যাটি লিভার। তাই আজকের আমাদের এই স্বাস্থ্য বিষয়ক আলোচনায় আমরা এই ফ্যাটি লিভার সম্পর্কে আলোচনা করব। আর আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত হয়ে গেছে আইলেস হাসপাতাল থেকে হেপাটোলজিস্ট কনসালটেন্ট সৌরভ পাল। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। নমস্কার, ভ্যানগার্ডের সমস্ত দর্শক শ্রোতাদের আমার প্রণাম জানাই। আজকে আমি এখানে এসেছি ফ্যাটি লিভার নিয়ে সচেতনামূলক কথাবার্তা বলার জন্য। কি করে তার প্রতিকার করা যায় অ্যান্ড কি ধরনের ডায়েট প্যাটার্ন অ্যান্ড অ্যাসোসিয়েশন ফ্যাটি লিভারের সঙ্গে আর কি কি ডিজিজ জড়িত এবং কি করে ফিউচার প্ল্যানিং করা যায় ফ্যাটি লিভারকে নিয়ে, এই বিষয়ে আমরা কথা বলবো। প্রথমেই আমি আপনার থেকে জানবো যে ফ্যাটি লিভার কি এবং তা কিভাবে হতে পারে, কারণ যারা এই দর্শক বন্ধুরা আমাদের টিভির ওপারে বসে রয়েছে তারাও হয়তো বা জানতে চায় যে এই যে একটা বর্তমান সময়ে জাঙ্ক ফুড ফাস্ট ফুডের কারণে প্রায় সময় ডাক্তাররা বলে থাকেন ফ্যাটি লিভার, কিন্তু অনেকেই হয়তো বা জানেন না যে ফ্যাটি লিভারটা কি। তাই আপনার থেকে জানবো বিস্তারিত। দেখুন, ফ্যাটি লিভার হলো, নর্মালি যদি আমি বলি, ফ্যাটি লিভার মানে লিভারের মধ্যে ফ্যাট জমা হওয়া। তো ফ্যাটি লিভার হলো একটা মেডিকেল টার্ম, ঠিক আছে? সো এখন ফ্যাটি লিভারের বিভিন্ন রকমের কারণ আছে। এর মধ্যে মোস্ট কমনলি যদি আমরা দেখি তাহলে হলো ওবেসিটি, যেটা আমরা বলি মোটাপা, ওবেসিটি। তারপর আমাদের ডায়েটারি প্যাটার্ন, ডায়েটারি লাইফস্টাইলস, তারপর সেডেন্টারি লাইফস্টাইলস, তারপর অ্যালকোহল অ্যাডিকশন, তারপর বিভিন্ন ধরনের জেনেটিক ডিজিজ অ্যান্ড কখনো কখনো ভাইরাল হেপাটাইটিস ও ফ্যাটি লিভারের সঙ্গে জড়িত। তারপর বিভিন্ন ধরনের ড্রাগস লাইক স্টেরয়েডস, যদি আমরা অন্য কোনো মেডিসিনস ইউজ করি। তো ফ্যাটি লিভার ইজ লাইক, এর বিভিন্ন ধরনের কমিউনিকেশন আছে। তো ফ্যাটি লিভারের পেশেন্ট যখন আমরা ডিল করব তখন আমাদের এইসব জিনিসগুলো বিবেচনা করতে লাগবে। আর আরো একটা বিষয় জানবো যে আপনি বলছিলেন যে অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের কথা, এর মধ্যে পার্থক্যটা কি রয়েছে? মেইনলি দেখুন, ফ্যাটি লিভার যদি আমরা বলি তাহলে ফ্যাটি লিভার মানে যদি আমরা মেডিকেল ভাবে আমরা আপনাকে বোঝাই তাহলে হলো লিভারের মধ্যে মোর দেন 5% অফ ফ্যাট অ্যাকুমুলেশন। এখন এই ফ্যাট অ্যাকুমুলেশন ডিফারেন্ট রিজনে হতে পারে। কেউ যদি মনে করুন অ্যালকোহল অ্যাডিকশন থাকেন তো ওনারও ফ্যাটি লিভার হতে পারে। আবার কারোর যদি ডায়াবেটিস থাকে, ওবেসিটি থাকে, ওনাদেরও ফ্যাটি লিভার হতে পারে। বাট ওভারঅল দুটো ক্ষেত্রেই ফ্যাটি লিভারটা হলো লিভারের মধ্যে ফ্যাট জমা হওয়া, বাট কারণটা ডিফারেন্ট হতে পারে। সো এখন যদি কোনো ইন্ডিভিজুয়ালের যদি অ্যালকোহল হিস্ট্রিটা বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে আমরা ওটাকে বলি অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। আর কারোর যদি ডিফারেন্ট আদার রিস্ক ফ্যাক্টর থাকে, মনে করুন ওনার ডায়াবেটিস আছে, ওবেসিটি আছে, থাইরয়েড আছে, আদার ভাইরাল হেপাটাইটিস, ইউজুয়ালি ভাইরাল হেপাটাইটিস সির সঙ্গে ফ্যাটি লিভার যুক্ত। সো ওনার যদি কোনো ভাইরাল হেপাটাইটিসের হিস্ট্রি থাকে, ইভেন ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাহলে ওইটাকে আমরা বলি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। বাট ফ্যাটি লিভারটা কমন, মানে আমরা ফ্যাটি লিভারের নির্ধারণের যে উপায়, এটা একটা হলো আল্ট্রাসাউন্ড। সো ওইটা দুটো ক্ষেত্রে আমরা ফ্যাটি লিভার পাবো, বাট আমাদের হিস্ট্রি অ্যান্ড আদার বিবেচনা করে আমাদের ডিসাইড করতে লাগবে কি এটা অ্যালকোহল জনিত না নন অ্যালকোহল জনিত। এবং আপনি বলছিলেন যে এখন এই ফ্যাটি লিভার একটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে তরুণদের জন্য কি সেটা স্বাভাবিক হয়ে গেছে? এটা আপনার অনেক গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ফ্যাটি লিভারটা না আজকালকের দিনে দিস ইজ লাইক এপিডেমিক। যেমন আমরা 2019-20 তে ফেস করেছি কোভিড মহামারী, তো লাইক ফ্যাটি লিভারটাও কিন্তু এক ধরনের মহামারী।
অ্যান্ড এটা এক ধরনের সাইলেন্ট ডিজিজ। যখন ইনিশিয়াল ফেজে পেশেন্টের মধ্যে কোনো সিমটমস থাকে না, সো এটা এক ধরনের মহামারী। সো এই যে কথাটা যে ইয়ং জেনারেশন না এল্ডারলি পপুলেশন, এখন যে রিসেন্ট স্টাডিগুলোতে এসছে যে ফ্যাটি লিভারের মধ্যে যারা ইয়ং জেনারেশন তারা বেশি এফেক্টেড হচ্ছে ইভেন কম্পারেটিভলি এল্ডারলিরা তো আছেই, বাট ইয়ংদের মধ্যেই ফ্যাটি লিভারের প্রবণতাটা বাড়ছে। সো এটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের খতিয়ে দেখা দরকার। একদম। এবং সকাল থেকে রাত পর্যন্ত যদি আমরা দেখি, এখন লাইফস্টাইল অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগের মতো সেই লাইফস্টাইল এখন নেই। এখন হাঁটতে হয় না, এখন দৌড়াতে হয় না, এখন সেই মাঠ নেই, শিশুরা খেলতে পারে না, বা খেলার মাঠ যেন কোনো একটা জায়গায় হারিয়ে গেছে। এই যে প্রতিনিয়ত এই ধরনের বিষয়, জীবনযাত্রা কতটা প্রভাব, এবং এই ফ্যাটি লিভারের ক্ষেত্রেও কতটা প্রভাব বিস্তার করছে? জীবনযাত্রা ফ্যাটি লিভারের ট্রিটমেন্টের কর্নারস্টোন। ফ্যাটি লিভারের যদি ডাক্তারবাবু যদি পেশেন্টকে ফ্যাটি লিভার সম্পর্কে এডুকেট না করে, তাহলে ওই ফ্যাটি লিভারের ট্রিটমেন্টকে আমি অসম্পূর্ণ বলবো। ফ্যাটি লিভারের ট্রিটমেন্টের মেইন হলো লাইফস্টাইল চেঞ্জেস। তো আমার লাইফস্টাইল চেঞ্জেসের মধ্যে প্রথম থাকবে ডায়েট। ডায়েটের মধ্যে কি কি ধরনের ডায়েট, এটা আমি পরবর্তী সময়ে আপনাদের বলবো। তারপর অবভিয়াসলি এক্সারসাইজ, অ্যান্ড দেন আমাদের যা যা রিস্ক ফ্যাক্টর, মানুষ কেউ যদি অ্যালকোহল নেয় তাহলে অ্যালকোহল বন্ধ করতে লাগবে, কারোর যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে লাগবে, কারোর যদি কোলেস্টেরলের ইস্যু থাকে আমাদের ওইগুলিকে কন্ট্রোল করতে লাগবে। সো কর্নারস্টোন ইজ লাইফস্টাইল, অ্যান্ড তারপর আমাদের মেডিসিনস অ্যান্ড আদার রিস্ক ফ্যাক্টরের ট্রিটমেন্ট। সো এটা ভীষণ ইম্পর্টেন্ট লাইফস্টাইল। এবং এই ডায়াবেটিস এবং এই কোলেস্টেরল জীবনের ঝুঁকি কতটা বাড়াচ্ছে? এন্ড আরেকটা জিনিস আমি বলতে চাই, আগের কনসেপ্ট ছিল কি ডায়াবেটিস ইজ এ এন্ডোক্রাইন ডিসঅর্ডার লাইক প্যানক্রিয়াস ডিসঅর্ডার, বাট এখন এই কনসেপ্টটাও চলে আসছে কি ডায়াবেটিস ইজ এ লিভার ডিসঅর্ডার। এবং সেটা থেকে নার্ভেও কি এফেক্ট করতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি। আর মেবি যাদের ফ্যাটি লিভার আজকের দিনে আছে, মেবি ওনারা আজকে ডায়াবেটিক না, বাট ইন ফিউচার ওনাদের মধ্যে ডায়াবেটিক হওয়ার প্রবণতাটা কিন্তু অনেক বেশি থাকবে। সো ফ্যাটি লিভারকে আমাদের সম্পূর্ণভাবে বিবেচনা করে দেখতে লাগবে। শুধু ফ্যাটি লিভারের জন্য একটা মেডিসিন দিয়ে দিলাম, তাহলে ফ্যাটি লিভারের ট্রিটমেন্টটা অসমাপ্ত। একদমই। আমরা দর্শক বন্ধুরা আমরা শুনছিলাম যে ফ্যাটি লিভার কি কি বা কিভাবে হয়, কিন্তু প্রথম লক্ষণ কি থাকে সেটাও অনেকের মধ্যে প্রশ্ন, যে সিম্পটমস গুলি কিভাবে বোঝা যায়? মোস্ট কমনলি ফ্যাটি লিভার অ্যাসিম্পটোমেটিক থাকে। ইনসিডেন্টালি মনে করুন আপনি এনি রিজন বা অনেকে এখন হেলথ স্ক্রিনিং করায়, ওনারা আল্ট্রাসাউন্ড করিয়েছেন তো ফ্যাটি লিভার গ্রেড 1। সো মোস্টলি এখনো অ্যাসিম্পটোমেটিক, বাট ফ্যাটি লিভার থেকে যখন ডিজিজ প্রোগ্রেসড হয় তখন আমাদের বিভিন্ন ধরনের অ্যাডভান্সমেন্টের যে সাইন্স এগুলো চলে আসে। বাট আদার কিছু কিছু নন স্পেসিফিক সিমটমস লাইক গ্যাস্ট্রাইটিস হওয়া, দেন আপার অ্যাবডোমিনাল পেইন, এইসব সিমটমস থাকে, বাট দিজ আর নন স্পেসিফিক। এটা একদম আমরা বলতেই পারবো না যে এটা ফ্যাটি লিভারের জন্যই হচ্ছে। সো অনেক পেশেন্ট আমার কাছে আসেন, ওনাদের বেসিক্যালি রাইট আপার কোয়াড্রেন্ট পেইন হয়, তো ওনারা ভাবেন যে ফ্যাটি লিভারের জন্য হচ্ছে। ইউজুয়ালি ফ্যাটি লিভার থেকে এই ধরনের পেইন হয় না। এখন ফ্যাটি লিভারটা না সবকিছুর সঙ্গে জড়িত। এখন যাদের ওবেসিটি আছে, যাদের কোলেস্টেরল বেশি আছে, তো ওনাদের অবভিয়াসলি ফ্যাটি লিভার থাকবে, সঙ্গে ওনাদের কিন্তু গলস্টোন ডিজিজ, বিলিয়ারি ডিজিজের প্রবণতা কিন্তু অনেক বেশি। সো এই জন্য আইসোলেটেড ফ্যাটি লিভারে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন কি সিমটমস কি, আমি বলবো এটা ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক। বাট কিছু কিছু পেশেন্টে আমরা দেখি যে ওনাদের গ্যাস্ট্রাইটিসের সিমটমসটা বেশি হচ্ছে, আপার অ্যাবডোমেনে একটা হ্যাভিনেস থাকে, ডিসকমফোর্ট থাকে, সো এইগুলি দেখি ইউজুয়ালি। আর এই বিষয়টাই সম্পর্কে প্রত্যেককে অবগত করাও দরকার, অ্যাওয়ারনেস ছড়ানো খুবই দরকার, কারণ অনেকেই হয়তো বা স্বাস্থ্য নিয়ে সচেতন নয়, কিন্তু আমরা জানি স্বাস্থ্যই হচ্ছে মূল সম্পদ আমাদের। তাই সেক্ষেত্রে লিভার টেস্ট করাটাও আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকের জন্য কতটা দরকার বলে আপনি মনে করছেন? দেখুন, লিভার টেস্টটাকে আমাদের এভাবে করতে লাগবে, যদি মনে করুন আমার কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর থাকে। রিস্ক ফ্যাক্টর মনে করুন আমার অ্যালকোহলের হিস্ট্রি আছে, আমার ফ্যামিলিতে মা বাবার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, থাইরয়েড ডিসঅর্ডার আছে,
সো এটা স্টাডিতে পাওয়া গেছে যদি প্যারেন্টস এর ডায়াবেটিক থাকে তাহলে সাবসিকুয়েন্ট জেনারেশনের মধ্যে 50% চান্স থাকে ডায়াবেটিস বা থাইরয়েড ডিসঅর্ডারের। যদি অনলি মাদার বা ফাদার ডায়াবেটিক হন তাহলে 25 to 30% চান্স থাকে। সো এই বিবেচনাগুলো আমাদের করতে লাগবে। যদি কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে আমাদের আল্ট্রাসাউন্ড স্ক্রিনিং করা দরকার ফ্যাটি লিভার নির্ধারণের জন্য। এছাড়া কি রক্ত পরীক্ষাও করা হয় বা সেটা নির্ণয় কিভাবে করা হ্যাঁ, হয়? রক্ত পরীক্ষা দেখুন, ফ্যাটি লিভারটা হলো এক ধরনের ইউজুয়ালি এটা রেডিওলজিক্যাল ফ্যাটি লিভারকে দেখার ডিফারেন্ট ওয়ে আছে। একটা হলো আপনার আল্ট্রাসাউন্ড, একটা হলো এলএফটি। এখন আমরা কি কি দেখতে চাইছি ওইটা এটার উপরে নির্ভর করে। সো আল্ট্রাসাউন্ডের মধ্যে আমাদের এটা ইনফরমেশন আসবে কি লিভারের ফ্যাট এস্টিমেশনটা আমরা করতে পারি। এখন নতুন অনেক ধরনের ইনভেস্টিগেশন চলে আসছে যেটাকে আমরা বলি ফাইব্রো স্ক্যান। সো আমার সাজেশন থাকবে যদি কোনো পেশেন্টের ফ্যাটি লিভার থাকে তাহলে আমাদের ফ্যাটি লিভারটা নিয়েই ডায়াগনোসিস হলো না, তাহলে আমাদের দেখতে লাগবে যে লিভারের স্টিফনেসটা কত। তো স্টিফনেসটা এস্টিমেশনের জন্য এখন অত্যাধুনিক যে ইয়ে আছে তা হলো ফাইব্রো স্ক্যান। তো ফাইব্রো স্ক্যানে আমরা ডিসাইড করতে পারি যে লিভারটা কতটুকু স্টিফ, এন্ড এটার উপরে ডিসাইড হয় ফার্দার ডিজিজ প্রোগ্রেশন কমপ্লিকেশনের। তারপর এলএফটি তে আমরা দেখি এনজাইম এলিভেশন, এলএফটি তে এএলটি মোর দেন এএসটি। সো এএলটি টা এরকম জিনিস, এটাও স্টাডিতে দেখা গেছে যদি কারোর এএলটি এলিভেটেড হয়, এএলটি মানে একটা লিভার এনজাইম। সো এএলটি নরমালি ইউজুয়ালি এটা বিলো 35 এর নিচে হওয়া উচিত। এখন ডিফারেন্ট লেভেল ডিফারেন্ট ভ্যালুস থাকে। এখন কারোর যদি এএলটি এলিভেটেড হয় তাহলে ওই ইন্ডিভিজুয়ালের ইন ফিউচার কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক থাকে মোর দেন 7 টাইমস। সো এএলটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টেস্ট। এন্ড আমরা এটাকে বলি ইনফ্লেমেশন। ইনফ্লেমেশনটা হলো মেডিকেল টার্ম। এখন আমি যদি নর্মাল ইন্ডিভিজুয়ালকে বোঝাই, যেমন আমাদের বাড়ি ঘরে চুলা থাকে, ওভেন, ঠিক আছে, ইট ইজ লাইক বার্নিং, ঠিক আছে। সো ইনফ্লেমেশনটা হলো আমাদের এক ধরনের লিভারের মধ্যে বার্নিং হচ্ছে ওটা। সো এএলটি এটা একটা মার্কার যেটাতে আমরা বুঝি যে লিভারের মধ্যে ইনফ্লেমেশন কতটুকু আছে। সো ফ্যাটি লিভারকে আমরা প্রথমে দেখলাম আল্ট্রাসাউন্ড দিয়ে যে ফ্যাটি লিভার আছে, তারপর আমরা দেখলাম ফাইব্রোস্ক্যান দিয়ে যে লিভারের স্টিফনেসটা কত আছে, দেন আমরা এএলটি থেকে দেখলাম যে লিভারের মধ্যে ইনফ্লেমেশন আছে কি না। কারণ অনেক ফ্যাটি লিভারের রোগীদের এএলটি নরমাল, তাহলে ওনারা একদিকে আমি বলবো যে বেটার। তারপর আমাদের দেখতে লাগবে আদার প্যারামিটারস লাইক প্লেটলেট, কারণ ফ্যাটি লিভার রোগের সঙ্গে লিভার সিরোসিস এন্ড এইসব ডেভেলপমেন্টের প্রবণতা থাকে, তাহলে ওই সব ক্ষেত্রে প্লেটলেট অনেক গুরুত্বপূর্ণ একটা টেস্ট। সো এইভাবে আমাদের ফ্যাটি লিভারকে স্ট্রেটিফাই করতে লাগবে যে কোন ফ্যাটি লিভারের বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার, কোন ফ্যাটি লিভারের পেশেন্টকে মানে লাইফস্টাইল এন্ড এগুলিতে কর্নারস্টোন করে বোঝানো দরকার। সো এইভাবে আমাদের ফ্যাটি লিভারকে স্ট্রেটিফাই করতে লাগবে। এবং আপনি আরো একটা বিষয় বলছিলেন যে ডায়েট চার্টের কথা, এবং বর্তমানে ডায়েট চার্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সকালে তো মানা হয়, সকালে বিভিন্ন ফলের জুস বা বিভিন্ন পাতার জুস খাওয়া হয়, আবার রাতের দিকে দেখা যায় যে বিরিয়ানিও খাওয়া হয়। এই যে একটা প্রতিনিয়ত একটা চক্র ঘুরে, যে সকালে স্বাস্থ্য সম্পর্কে সচেতন কিন্তু আবার বিকেলের দিকেই তেলাক্ত খাবার, এই ক্ষেত্রে কি বিষয়টা মানা দরকার বলে মনে করেন? ডায়েটের মধ্যে আমাদের লক্ষ্য রাখতে লাগবে, মানে যে ডায়েটে গ্লাইসেমিক ইনডেক্স বাড়ায় ওই ডায়েটগুলো আমাদের অ্যাভয়েড করতে লাগবে। এখন গ্লাইসেমিক ইনডেক্স কি? গ্লাইসেমিক ইনডেক্স হলো মানে যে খাবারটা খাওয়ার পরে আমাদের ব্লাডের মধ্যে সুগারের সার্জ হবে, ব্লাড সুগার বেড়ে যাবে। সো এখন আমাদের এই অঞ্চলের যে খাবারের প্যাটার্ন, এখানে আমরা রাইস তাই মেইনলি ফলো করি। তো রাইসের না গ্লাইসেমিক ইনডেক্সটা অনেক বেশি। সো যদি কোনো ফ্যাটি লিভারের রোগী হয়ে থাকেন, উনি যদি অবেস হয়ে থাকেন, তাহলে রাইস প্রোডাক্টটা আমাদের অ্যাভয়েড করতে লাগবে। মানে অ্যাভয়েড কি, মানে আমাদের একদম তো আমরা বন্ধ করতে পারবো না, তো আমাদের মাত্রাটা প্রথমে কম করতে লাগবে। তারপর আমাদের এই যে আপনি বললেন ব্রেকফাস্টে অলওয়েজ কার্বোহাইড্রেট থাকবে না, ব্রেকফাস্ট হবে প্রোটিন রিচ এন্ড কার্বোহাইড্রেটের মাত্রাটা ব্রেকফাস্টের মধ্যে কোনো কার্বোহাইড্রেট দেওয়া যাবে না। তারপর মিলেটস এর প্রোডাক্ট
বেশি নিতে লাগবে। হুম, লাইক বাজরা, রাগি, এগুলোর প্রোডাক্ট আমাদের বেশি নিতে লাগবে, কারণ ওইগুলির গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম। হুম, তারপর সুগারের কোনো প্রোডাক্ট থাকতে পারবে না, হুম, কারণ আমি বলবো যে সুগার আর অ্যালকোহল হুম। ইকুইভ্যালেন্ট হেলথে কে খারাপ করার জন্য। হুম, এবং So, সেক্ষেত্রে হ্যাঁ। সুগারের বদলে আমরা তো সেখানে অন্যান্য ফলও ব্যবহার করতে পারি, যেমন কিশমিশ রয়েছে, যদি এছাড়া আমরা অন্যান্য- ন্যাচারাল কোনো ফল ইউজ করি হুম। ওইটা আমরা অ্যালাউ করতে পারি, বাট অ্যাডেড হুম, যদি আমরা কিছু সুগার অ্যাড করা, হুম। যেমন লাইক জুসেস, হুম, তারপর কোল্ড ড্রিঙ্কস, হুম, যেগুলি সুগার প্রোডাক্ট, তারপর এই এনি টাইপ অফ সুইটস, হুম। এগুলি অ্যাভয়েড করতে লাগবে, কারণ এগুলি থেকেই মেইনলি ওয়েট লসটা হয়। হুম, হুম, আবার কারো কারো কনসেপ্ট আছে যে যদি আমি ঘি বেশি নিয়ে থাকি, ফ্যাট নিয়ে থাকি, ওয়েট গেইন হবে। আমি বলবো যদি আপনি সুগার বন্ধ করে দিন তাহলে আপনাকে আমি ফ্যাট একটু অ্যালাউ করতে পারবো, হুম, বাট ফ্যাট থেকে এরকম ওয়েট গেইন হয় না হুম, কম্পারেটিভলি সুগার থেকে যা হয়। হুম। সো সুগার প্রোডাক্ট অ্যাভয়েড করতে লাগবে। এবং ওয়েট গেইন যেহেতু কথাটা এসেছে, আরেকটা বিষয় জানবো, যারা স্পোর্টস এর সাথে যুক্ত হ্যাঁ, রয়েছে হ্যাঁ। তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাটিং এ যায়, আবার তারা ওয়েট গেইনও করে। কাটিং থেকে হঠাৎই ওয়েট গেইন করার পর এই সমস্যাগুলি কি ফ্যাটি লিভারের যে এই সমস্যাগুলি সেটা কি দেখা দিতে পারে, কারণ তারা সে সময় অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার খায়? দেখুন, যারা স্পোর্টসম্যান, কারণ ওনাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা অনেক ভালো থাকে। এখন মনে করুন আপনার যদি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকে আর আপনি শুধু প্রোটিন নিয়ে গেলেন, তাহলেও কিন্তু চলবে না, হুম, কারণ প্রোটিন ডায়েটের সঙ্গে আপনার এক্সারসাইজটাও কন্টিনিউ করতে লাগবে, না হলে এই প্রোটিনটাই গিয়ে আপনার লিভারে জমা হবে। হুম, সো যারা স্পোর্টস অ্যাক্টিভিটির সঙ্গে আছেন ওনাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হবার কথা না, কারণ ওনারা প্রোটিন নেবেন, ওনাদের এক্সারসাইজ অ্যান্ড যে ওনাদের যে লাইফস্টাইলটা ওইটাতে ইউজুয়ালি এটা এফেকশনটা হওয়ার সম্ভাবনাটা কম। হুম। অন্যদিকে যোগ ব্যায়ামের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভারত সরকার বিশেষ করে যোগের ক্ষেত্রে কিন্তু বিশাল বিশাল প্রোগ্রাম করে থাকেন, অ্যাওয়ারনেস ছড়ায়, এবং যোগ দিবস উপলক্ষে আমরা দেখে থাকি যে দেশের প্রধানমন্ত্রী তিনি নিজে এসে যোগ ব্যায়াম করার জন্য প্রত্যেককে পরামর্শ দেন। তাই দুঃখিত, এই যে ফ্যাটি লিভারের ক্ষেত্রে যে যোগ ব্যায়াম সেটাও কতটা গুরুত্বপূর্ণ? ডেফিনেটলি দেখুন, আপনার কোনো প্রকারের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা ফ্যাটি লিভারে আপনাকে হেল্প করবে। ইভেন আমি সাজেস্ট করব যদি কেউ যোগ ব্যায়ামে জয়েন করেন তো এটাতে কোনো হার্ম নেই, বাট আমরা অনেকে এভাবে ফলো করি যে আমরা মনে করুন ফ্যাটি লিভার আছে, প্রেসক্রিপশনটা নিয়ে গেলাম, তারপর স্যার প্লিজ একটা মেডিসিন লিখে দিন। এই হ্যাবিট থেকে আমাদের বেরোতে হবে। আমরা যদি যোগ ব্যায়াম করি এটাতে কোনো হার্ম হবে না। সো ফ্যাটি লিভারের ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটি বাড়াতেই লাগবে। যদি আমাদের ফ্যাটি লিভার নিয়ে আমরা যদি কনসার্ন থাকি তাহলে আমাদের এক্সারসাইজ, সেডেন্টারি লাইফস্টাইল আমাদের অ্যাভয়েড করতে হবে। তো এই ক্ষেত্রে যোগ ব্যায়ামেরও উপকারিতা তো থাকবেই, ডেফিনেটলি থাকবে। এবং আপনি বলছিলেন যে ফ্যাটি লিভার, বাট এক্সারসাইজ নিয়ে আমি আরেকটা কথা বলতে চাই, এক্সারসাইজটা এরকম হওয়া দরকার যখন আমাদের ঘাম শুরু হবে তখন থেকে এক্সারসাইজটা অ্যাটলিস্ট 45 মিনিটস আরো বেশি করা। মানে এটা আমেরিকান সোসাইটি অফ লিভার ডিজিজেরও গাইডলাইন আছে যে ইউজুয়ালি ওনাদের সাজেশন হলো 45 মিনিটস ওয়ার্কআউট অ্যান্ড অ্যাটলিস্ট 5 ডেজ ইন এ উইক। সো এই এক্সারসাইজের মধ্যে অ্যারোবিক এক্সারসাইজ অ্যান্ড স্ট্রেংথ এক্সারসাইজ সবগুলোই ইনক্লুডেড আছে। সো আপনি যেহেতু এই ডিপার্টমেন্টে থাকছেন, বহু রোগীদের সাথে আপনার প্রতিনিয়ত কথা হয়, কি মনে হয় আগের থেকে অনেকটাই বেড়ে গেছে এই রোগীর সংখ্যা? ডেফিনেটলি, কারণ আমাদের যে লাইফস্টাইল, তারপর আমাদের ফুড প্যাটার্নস, তারপর আমাদের সেডেন্টারি লাইফস্টাইলস, তারপর আমাদের অ্যাডিকশনস, সো সবগুলো কারণে অবভিয়াসলি এটা এখন একটা এপিডেমিক। তারপর অনেক আমরা এরকম দেখি যে একদম ইয়ং, আমরা বলি হেলদি, বাট জানি না উনি কতটুকু হেলদি ছিলেন, সাডেন একটা ডেথ হলো। তারপর আমরা এরকম ভাবে বলি যে আরে সাডেন ডেথ হয়ে গেল, ও তো পুরো ভালো ছিল। বাট এইসব ক্ষেত্রে আমাদের এগুলো রেট্রোস্পেক্টিভ দেখা দরকার যে ওর কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর ছিল কি, বাড়িতে ওর ডায়াবেটিস, কারোর ডায়াবেটিস, ব্লাড প্রেশার ছিল কি, কারণ এইগুলো না অনেক ইম্পর্টেন্ট। একটা পেশেন্টকে যখন আমরা দেখব, ফ্যামিলি হিস্ট্রি অনেক ইম্পর্টেন্ট। তারপর ওর যে মনে করুন ও ফ্যাটি লিভার, কারণ ও অ্যাসিম্পটোমেটিক থাকবে, ওর কোনো সমস্যাই থাকবে না, বাট এই ফ্যাটি লিভার থেকেই ওর মেবি ডায়াবেটিসও হতে পারে, কার্ডিয়াক ডিজিজ হতে পারে। সো
আজকালকার দিনের লাইফস্টাইল, অ্যাডিকশন সবগুলো মিলিয়ে মানে এটা এক ধরনের এখন মহামারী ফ্যাটি লিভার। এবং ক্যান্সার এমন একটা রোগ, একেবারে দুরারোগ্য একটি রোগ, এবং এই ক্যান্সার কথাটা যখন কানে এসে পৌঁছায় তখনই একটা আতঙ্ক তৈরি হয়। তাই এই ফ্যাটি লিভারেও কি কোনো একটা ক্যান্সারের দিকে নিয়ে যেতে পারে? ডেফিনেটলি ফ্যাটি লিভার থেকে ক্যান্সারের রিস্ক থাকে। সো এটার জন্যই আমাদের কাছে যখনই ফ্যাটি লিভারের পেশেন্ট আসে, আমাদের ফ্যাটি লিভারটাকে, আমি বারবার বলছি, ফ্যাটি লিভারটাকে আমাদের ক্যাটাগরাইজ করতে লাগবে যে এটা কি হাই রিস্ক ফ্যাটি লিভার, বা এখনো এটার এরকম কোনো ধরনের ডেফিনিশন আসেনি যে ফ্যাটি লিভার উইথ হাই রিস্ক, ফ্যাটি লিভার উইথ লো রিস্ক। বাট আমি যখনই পেশেন্টকে দেখি তো আমাকে এইভাবে স্ট্র্যাটিফাই করতে লাগবে। এখন মনে করুন একটা ফ্যাটি লিভারের রোগী, তার মনে করুন লিভারের যে আমরা ফ্যাটি লিভার ইউজুয়ালি আমরা আল্ট্রাসাউন্ড নিয়ে আসি, আল্ট্রাসাউন্ডের মধ্যে ফ্যাটি লিভার আছে। এখন আমাদের দরকার একটা বেসিক ফাইব্রোস্ক্যান। এখন মনে করুন দুটো পেশেন্ট, একজনের ফ্যাটি লিভার আছে, তার ফাইব্রোস্ক্যান নরমাল, আর একজনের ফাইব্রোস্ক্যান অ্যাবনর্মাল। তাহলে কোন ইন্ডিভিজুয়ালটা রিস্কি বেশি? যার ফাইব্রোস্ক্যানটা বেশি। বা ফাইব্রোস্ক্যান হলো এক ধরনের টেস্ট যার দ্বারা আমরা লিভারের স্টিফনেসটা নির্ধারণ করি। তারপর মনে করুন ফ্যাটি লিভারের রোগী, ওনার যদি আপনারা এখন নর্মালি নেক চেক করবেন, অনেক সময় র্যাঙ্কলিং মানে এরকম ব্ল্যাকিশ ডার্ক কালারের পিগমেন্টেশন থাকে, যেটাকে আমরা বলি অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স। মানে এটা ফিচার্স অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে এটা থাকলে আমরা বলতে পারি যে ওনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, অ্যান্ড ইন ফিউচার ওনার ডায়াবেটিস এগুলি হওয়ার প্রবণতা বেশি। সো আমার ফ্যাটি লিভারের রোগীকে এইভাবে আমাকে ক্যাটাগরাইজ করতে লাগবে যে কোন ফ্যাটি লিভার ঠিক আছে ওনাকে লাইফস্টাইলই রাখবো, কোন ফ্যাটি লিভারকে আমার একদম স্ট্রিক্ট ভিজিলেন্স রাখতে লাগবে। অ্যান্ড আপনার যে কোয়েশ্চেনটা ফ্যাটি লিভার থেকে, হ্যাঁ ফ্যাটি লিভার থেকে আপনার লিভার ক্যান্সার হতে পারে, ফ্যাটি লিভার থেকে আপনার গল ব্লাডার ক্যান্সার হতে পারে, ফ্যাটি লিভার থেকে ইভেন আপনার প্যানক্রিয়াসের ক্যান্সার হতে পারে, ফ্যাটি লিভার থেকে আদার ইন্টেস্টিনাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এই বিষয়টা নিয়ে তো অবশ্যই আলোচনা করছি যে কোন কোন বিষয়গুলি আমাদের তালিকায় রাখা উচিত নয়, কিন্তু কোন বিষয়গুলিকে আমাদের তালিকায় রাখা উচিত। এবং আরো একটি প্রশ্ন থাকছে, ইয়ারলি স্ক্রিনিং এর কি দরকার রয়েছে? দেখুন ইয়ারলি স্ক্রিনিং এর যদি মনে করুন, এটাই আমি বলছি বারবার, যদি ফ্যাটি লিভার উইথ হাই রিস্ক গ্রুপ হয় থাকেন তাহলে অ্যাটলিস্ট আমাকে, কারণ মনে করুন ফ্যাটি লিভার উইথ হাই রিস্ক গ্রুপ, তারপর আমি ওনাকে লাইফস্টাইল বোঝালাম, তারপর ওনার ডায়েটারি প্যাটার্ন আমি বোঝালাম, তারপর ওনাকে যা যা রিস্ক ফ্যাক্টর আছে, এখন ওনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসটাকে কন্ট্রোল করার মেডিসিন দিলাম, থাইরয়েডের মেডিসিন দিলাম, তারপর আমাকে একটা ফলো আপ আমাকে অবভিয়াসলি দেখতে লাগবে যে আমার ডায়াবেটিসের স্ট্যাটাস কি হলো, থাইরয়েডের স্ট্যাটাসটা কি হলো, ওনার অ্যালকোহলের স্ট্যাটাসটা কি হলো, উনি ছাড়লেন কি না। সো ইয়ারলি স্ক্রিনিং এর মধ্যে আমার এই ব্যাপারগুলোকে একবার দেখতে লাগবে। সো কখনো কখনো কি আছে, মনে করুন আপনার মেবি আল্ট্রাসাউন্ডের মধ্যে এত চেঞ্জেস আসবে না, বাট স্টিল কোনো প্রগ্রেশন আছে কিনা এটা দেখা দরকার। বাট এরকম এখনো কোনো রিকমেন্ডেশন এখনো আসেনি যে আমার 6 মান্থ বা 1 ইয়ারলি আমাকে আল্ট্রাসাউন্ড করতেই লাগবে, এরকম কোনো রিকমেন্ডেশন নেই। বাট স্টিল এটা একটা ইন্ডিভিজুয়ালাইজড, আপনাকে স্ট্র্যাটিফাই করে পেশেন্টের কি ভালো এটা ডিসিশন নিতে লাগবে আর কি। সো কারণ এখনো আমি এটাই বলছি যে ফ্যাটি লিভারকে এখনো এরকম ভাবে স্ট্র্যাটিফাই করা হয়নি যে ফ্যাটি লিভার কি এটা হাই রিস্ক গ্রুপ না ফ্যাটি লিভার উইথ লো রিস্ক। সো এখনো এই ধরনের এক্সাক্ট রিকমেন্ডেশন নেই, বাট যারা হাই রিস্ক গ্রুপ ওনাদের ক্ষেত্রে একবার আমাদের চেক করতে লাগবে অ্যাটলিস্ট। আপনার কর্মজীবনে যদি একটা অভিজ্ঞতা তুলে ধরেন যে আপনাদের সাথে বা রোগীর কোনো সমস্যা বা তার সমাধান, আপনার কর্মজীবনের একটা বেস্ট আমরা জানতে চাই, এবং আমাদের দর্শক বন্ধুরা অবশ্যই জানতে চাইবে আপনার থেকে। দেখুন যেহেতু আমরা লিভার মানে আমার সুপার স্পেশালিটি ট্রেনিংটা লিভার নিয়েই হয়েছে, সো আমাদের ওপিডিতে যে পেশেন্টগুলো আসতো ম্যাক্সিমাম পেশেন্টই ছিল লিভার জনিত কমপ্লিকেশন। অ্যান্ড তো এখনকার দিনে আমি জাস্ট আপনাকে এই কথাটাই বলবো, কারণ এখন ইন্ডিয়ান স্টাডিগুলোতেও চলে আসছে, অ্যান্ড যে ইউএসএ অ্যান্ড আমেরিকান যে স্টাডি অফ লিভার ডিজিজের যে ডেটা, এটাতে দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভার বা যেটাকে আমরা মেডিকেলি একটু টার্মিনোলজি মেডিকেল টার্ম MASLD, সো ম্যাসেলড রিলেটেড যে লিভার ডিজিজের সংখ্যা এখন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি, ইভেন অ্যালকোহলকেও এটা ক্রস করেছে।
সো অবভিয়াসলি এই নাম্বার অফ পেশেন্ট মানে এই রোগের নাম্বার পেশেন্টের অনেক বেশি, অ্যান্ড যতগুলো আমরা লিভারের ক্যান্সার পেশেন্ট দেখতাম ওনাদের মধ্যে এরকম আমি এক্স্যাক্টলি নাম্বার বলছি না, বাট মোস্ট অফ দ্য পেশেন্টের আইদার ডায়াবেটিস থাকতো, ইয়া এনি ওবেসিটি থাকতো, বা থাইরয়েডের ডিজিজ থাকতো, অ্যান্ড অ্যালকোহল তো থাকতোই পাশাপাশি। সো অনেক নাম্বার এখন এরকম। আইএলএস হাসপাতালে অনেকেই যান চিকিৎসা করাতে, এবং আপনিও যেহেতু আইএলএস হাসপাতালেরই, তাই সেক্ষেত্রে জানবো যে ফ্যাটি লিভারের যে চিকিৎসা সেটা আইএলএস হাসপাতালে কেমন হয়? দেখুন, ফ্যাটি লিভারের আমি বারবার বলছি, ফ্যাটি লিভারের আইসোলেটেড আমরা চিকিৎসা করি না। ফ্যাটি লিভারটা হলো একটা টিম অ্যাপ্রোচ, বা পেশেন্টের জন্য আমি তো বলবো যে ফ্যাটি লিভারের রোগীকে নিয়ে মিনিমাম 15-20 মিনিটস দেওয়া দরকার ফ্যাটি লিভার ব্যাপারে ওনাকে এডুকেট করা। সো শুধু আমি একটা মেডিসিন লিখে দিলাম তাহলে হলো না ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট। সো ফ্যাটি লিভার অবভিয়াসলি আইএলএস এর মধ্যে ফ্যাটি লিভার ট্রিটমেন্টকে কিভাবে আমরা রোগীকে কাউন্সেলিং করব, কিভাবে আমরা মেডিসিন দেব, কিভাবে ওনাদের গাইড করব ফর ফিউচার, ফর বেটার ফিউচার, অবভিয়াসলি সব ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে। সো ফ্যাটি লিভারটা আমি বারবার বলছি যে ফ্যাটি লিভারের ট্রিটমেন্টটা শুধু ফ্যাটি লিভারকে টার্গেট করলেই হবে না, আমাকে সবগুলো ব্যাপার ঠিক করতে লাগবে। এখন মনে করুন কারোর ফ্যাটি লিভার আছে, তো আমি ফ্যাটি লিভারের জন্য একটা মেডিসিন দিয়ে দিলাম, কি আমি লিভারের ডক্টর, তো আমি ফ্যাটি লিভারের জন্য একটা ট্রিটমেন্ট দিলাম, আর ওনার ডায়াবেটিস এইচবিএনসি চলছে আনকন্ট্রোল, তাহলে কিন্তু ফ্যাটি লিভারের ট্রিটমেন্টটা ইনকমপ্লিট। সো আমার সবকিছু করতে লাগবে, আমার ডায়াবেটিসটাকেও কন্ট্রোল করতে লাগবে। আমি এখন মনে করুন ওনার ওয়েট উনি কোনো কন্ট্রোলই করছেন না, তাহলেও ট্রিটমেন্ট দিয়ে কোনো লাভ নেই, তো ওয়েটটাও লস করতে লাগবে। তো এখন এখানের মধ্যে অনেক জিনিস আছে। মনে করুন যাদের জেনেটিক্যালি প্রিডিসপোজড, মনে করুন জেনেটিক্যালি ওনাদের ওবেসিটি জিনিসটা আছে, ওনাদের ক্ষেত্রে কি হয়, অনেক সময় ওয়েট লস করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, মানে ওনাদের 100% এফোর্টের পরেও ওয়েট লস হয় না। তখন এখনকার দিনে বিভিন্ন ধরনের মেডিসিনস, নিউ মেডিসিনস এসছে যেগুলো আমরা ব্যবহার করি। সো এগুলি এক ধরনের গ্রুপ অফ পেশেন্ট যাদের হেরিডিটারি বা জিন থাকে, ওনাদের ক্ষেত্রে ড্রাগস এন্ড ইভেন এক্সারসাইজ তেও ওয়েট লস হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাপ্লিমেন্টও অনেকেই ইউজ করে থাকেন, সেটা কতটা? বাট এটা আমি অ্যাভয়েড করব, মানে এটা কারণ ওইগুলো এক্স্যাক্টলি দিস মলিকুলস না স্টাডিতে নেই। সো এগুলোর আমার কাছে কোনো এভিডেন্স নেই এই ব্যাপারে বলা। সো অ্যাটলিস্ট আমি বলবো যে এগুলো অ্যাভয়েড করা, কারণ আননেসেসারি যদি কোনো মেডিসিন আমরা নেই, পরবর্তী সময় আমি মানে এটাকে ডিফারেন্সিয়েট করা ডিফিকাল্ট হয়ে যাবে, কি এটা ড্রাগের জন্য হয়েছে, না ওনার ওবেসিটির জন্য হয়েছে, অ্যালকোহলের জন্য হয়েছে, না ডায়াবেটিসের জন্য হয়েছে। সো অ্যাটলিস্ট ক্লিনিক্যালি প্রোভেন যে মলিকুলগুলো আছে এগুলো ইউজ করুন প্লিজ, এটাই আমার সাজেশন এছাড়া থাকবে। যারাই এখনো পর্যন্ত পরীক্ষা নিরীক্ষায় বুঝতে পেরেছে যে তাদের ফ্যাটি লিভার রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বাঙালি মানেই হচ্ছে পেট ভরে খাবার দাবার, এবং সেখানে ভাজা না থাকলে যেন মানে খাবারটা ঠিক সে জমে ওঠে না। অবভিয়াসলি ফ্রাইড, আমি আরেকটা জিনিস বলতে চাই, এই যে অয়েল আমরা ইউজ করি, অয়েলটা যখনই আমরা বয়েল করব তখন এই অয়েলটা অক্সিডাইজড হয়ে যায়। এই জন্যই আমরা বলি যে যে কোনো ফ্রাইড জিনিস অ্যাভয়েড করা, কারণ যে কোনো অক্সিডাইজড জিনিস যখন আমরা খাবো এটাতে আমাদের হেলথের এফেক্ট হবে। এই জন্য যারা সিদ্ধ খায় তো ওনাদের হেলথ কম্পারেটিভলি বেটার থাকে, এমন না যে যারা সেদ্ধ খায় সবাই হেলদি, বাট এই অক্সিডেশনটা হয়, এই জন্যই আমরা বলি যে ফ্রাইড জিনিসটা অ্যাভয়েড করা। তো ডেফিনেটলি এটা ফ্যাটি লিভার নিয়ে যদি আমরা কনসার্ন থাকি তাহলে আমাদের ফ্রাইড জিনিস অ্যাভয়েড করতে লাগবে, আমাদের কোল্ড ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করতে লাগবে, এনি সুগার প্রোডাক্ট আমাদের অ্যাভয়েড করতে লাগবে। সো আমি বলবো যে সুগার আর অ্যালকোহল মোস্টলি ইকুইভ্যালেন্ট, মানে এখন মেবি আমরা এটা সোশ্যালি এখনো এটা অ্যাকসেপ্ট করাটা ডিফিকাল্ট, বাট সুগার প্রোডাক্ট ইজ মাচ মোর ডেঞ্জারাস দেন অ্যালকোহল আমি বলবো। এছাড়া ব্রেকফাস্টে কিন্তু আমাদের ব্রেড থাকে, ব্রেড আমাদের অ্যাভয়েড করতে হবে, কারণ ব্রেড হলো কার্বোহাইড্রেট এন্ড ব্রেডের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি। সো আমাদের ব্রেকফাস্ট হবে মেইনলি প্রোটিন বেসড। সো ব্রেড ফ্যাটি লিভারের রোগীদের বা মানে ইভেন ফ্যাটি লিভারটা না এরকম না, মানে সবারই আছে, যদি আমরা ইন্ডিভিজুয়াল সবাইকেই দেখি আমাদের ফ্যাটি লিভার আছে, তাহলে ব্রেড ইজ নট এ গুড অপশন ফর ব্রেকফাস্ট।
একদমই। এবং শেষবারের মতো আপনাকে একেবারে শেষ প্রশ্ন করব, যারাই আমাদের পর্দার ওপারে আপনাকে দেখছেন বা শুনছেন তাদের জন্য কি বার্তা রাখবেন? আমার বার্তাটা এটাই থাকবে যে যদি আমরা ফ্যাটি লিভার নিয়ে কনসার্ন থাকি, ফ্যাটি লিভারটাকে প্লিজ আমরা শুধু এরকম মেডিসিন বা শুধু আমরা লিভার ওরিয়েন্টেড ভাবে ভাববো না। ফ্যাটি লিভারটা হলো একটা সম্মিলিত ব্যাপার। মনে করুন, তো বারবার আমাদের সবগুলো পার্ট ঠিক করতে লাগবে, আমাদের ডায়েটটা ঠিক করতে লাগবে, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে লাগবে, আমাদের যদি কোনো ধরনের অ্যাডিকশন থাকে এটা বন্ধ করতে লাগবে, আর আমাদের যদি কোনো ধরনের ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে তাহলেও আপনি আরো বেশি প্রিডিসপোজ হয়ে গেলেন। সো এইভাবে আমাদের ফ্যাটি লিভারকে লক্ষ্য রাখতে লাগবে, অ্যান্ড অবভিয়াসলি ডায়েট প্যাটার্নটার উপরে আমাদের অনেক গুরুত্ব দিতে লাগবে। বাট ফ্যাটি লিভারের জন্য এটাই একটা থ্রি ইডিয়টস এর মধ্যে একটা ডায়লগ আছে না, যে মানে मैं मेरे कमजोर स्टूडेंट के साथ कभी नहीं छोड़ूंगा। সো লাইক এজ এ ডক্টরকেও এরকম হতে হবে কি আমি আমার পেশেন্টের কে কখনো ছাড়বো না, মানে ও যতক্ষণ অবধি ও ঠিক হচ্ছে না আমি থাকবো ওর সঙ্গে। সো দিস ইজ লাইক এ টিম ওয়ার্ক। এটা শুধু ডক্টরের ভূমিকা নয়, এখানে পেশেন্ট ইভেন ফ্যামিলি সবের ভূমিকা আছে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু কথা বলছিলাম আইএলএস এর একজন চিকিৎসকের সাথে এবং তিনি বিস্তারিত তুলে ধরেছেন, এবং এই গুরুত্বপূর্ণ তথ্য সহজভাবে তুলে ধরার জন্য আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ যারাই আমাদের স্ক্রিনের ওপারে দেখছেন, এবং দেখা হবে অন্য আরো একটি টক শোতে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।